দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মাস্টার মিডিয়ার পরিবর্তন শোতে। সাথে আছি আমি নীলা এবং আমার সাথে রয়েছেন আমি তাহমিদ আহমেদ। দর্শক, চলছে পরিবর্তন, চলবে পরিবর্তন, আর এই পরিবর্তনকে সাথে নিয়ে একটি মর্মান্তিক বিষয় নিয়ে আজকে হাজির হয়ে গেছি এবং আমাদের আজকের বিষয়টি হচ্ছে মাইলস্টোন ট্র্যাজেডি, দায় কার? দর্শক, এখানে আসলে আমরা আজকে কাউকে দায় দিতে বা নিতে আসিনি। আজকে আমরা মাইলস্টোনের পুরো বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি এবং দর্শকদেরকে বা আপনাদেরকে আসলে পুরো বিষয় ঘটনাটি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য এসেছি। শুরুতেই যেতে চাই ভাইয়ার কাছে। ভাইয়া, আমরা তো শুনেছি গতকাল মাইলস্টোনের যে মর্মান্তিক ঘটনা হয়েছে এবং এখানে আসলে আমরা কোন পক্ষকে দায় দিতে পারি বা দায়বদ্ধ মনে করতে পারি? আপনার কি মনে হয়? আসলে দায় তো আমরা কাউকে দিতে পারি না, তো সেক্ষেত্রে আসলে দায়বদ্ধ কোন দিকটা বেশি মনে হচ্ছে এখানে? আসলে এখানে এককভাবে তো আসলে আমরা কোনো পক্ষকে দায় দিতে পারি না, আপনি যেমনটি বলছিলেন। বাট যেহেতু আমাদের এয়ারফোর্সের সাথে এটা জড়িত, বিমান ধ্বংসের মাধ্যমে এই ঘটনার সূত্রপাত, তো সর্বপ্রথম বিমান বাহিনীর যে ফ্লাইটটা হচ্ছে উড্ডয়ন করেছিলেন আমাদের যে লেফটেন্যান্ট তৌকির, তো এই ক্ষেত্রে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা এটা অবশ্যই আমরা আশা করি কয়েকদিনের মধ্যে রিপোর্ট পেয়ে যাব। এবং যে বিমানটি দিয়ে তিনি প্রশিক্ষণ নিচ্ছিলেন এটি খুবই পুরনো এবং এটা আসলে এই সময়ে 2025-এ এসে আসলে এটা দিয়ে প্রশিক্ষণ, এটা কিন্তু চিন্তা করাও যায় না যে বিষয়টা। হ্যাঁ, এটা আমরা যতটুকু জেনেছি যে এটা প্রায় 20-25 বছর আগের একটা চীনা বিমান আর কি, তাও এটা রেপ্লিকা কপি আর কি। আচ্ছা, তো এত পুরাতন বিমান আসলে আমরা এখন যেহেতু মধ্যমায়ের দেশের দিকে ধাবিত হয়েছি, তো সেই ক্ষেত্রে আসলে আমাদের কি ওই সক্ষমতাটাকে আসলেই নেই? তো আপনি কি মনে করেন যে এখানে আসলে মানে বলতে গেলে সক্ষমতা বিষয়টি যদি আমরা বিবেচনা করি, আসলে দেখা যায় যে বিমানের যেই বাজেট বা যেই খরচ বা যে টাকা লাগে একটা বিমান কিনতে, এই বিষয়টা কিন্তু বাংলাদেশের যে আমরা আর্থিক অবস্থা যদি বিবেচনা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি একটু এই দিকটাতে বেশি মনোযোগ দিতাম বা সচেতন হতাম, এটা কিন্তু অনেক আগেই যে বিমানটি গতকাল আকাশে উড়েছে সেটা কিন্তু কখনোই ওড়ার কথা ছিল না। এবং এখানে আসলে শুরুতেই যেটা বলতে চাই যে আমাদের শহরের যে অবুঝ শিশুগুলো ছিল, আমাদের ফুলগুলো কিন্তু পুড়ে গেছে, ঝরে গেছে, ঝলসে গেছে, মরে গেছে। তো এই বিষয় বা এই ঘটনার সাক্ষী কিন্তু আমাদের হতো না। এবং ভাইয়া, একটা বিষয় আপনি খেয়াল করেছেন কিনা যে এখানে কিন্তু আমাদের লেফটেন্যান্ট তৌকির যিনি ছিলেন, হ্যাঁ, ওনাকে নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলছে যে উনি চাইলেই হয়তো ওনার প্যারাশুটের মাধ্যমে সে চাইলে নেমে যেতে পারতো। সে তার জীবন দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু চেষ্টাটা তো আসলে আমরা বলতে পারি যে অনাকাঙ্ক্ষিত হলেও আসলে সফল হয়নি। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখছি যে অনেকেই আবার মন্তব্য করছেন যে উনি যে চেষ্টা করেছেন এখানে হয়তো তৌকিরকে বা আমাদের পাইলট যিনি ছিলেন ওনাকে হয়তো সামনে রেখে কোনো কিছু ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে। তো এই বিষয়ে কি মনে হয় আপনার? আসলে হ্যাঁ, আসলে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তো অনেক গুঞ্জন, অনেক রকমের তথ্য আমরা আসলে পাচ্ছি। তো আসলে এটা কোনটা সত্য আর আসলে কোনটা মিথ্যা, এটা আসলে আমাদের খুবই মুশকিল। তো এখন জনগণ যেহেতু এই বিষয়টাকে অনেক বেশি আলোচনায় নিয়ে আসছে, তো ওই যে বলে যে যা ঘটে কিছু না কিছু তো আসলে রটে, তো সেই ক্ষেত্রে এটা আসলে হতেও পারে আবার নাও হতে পারে। তো এটা যেটা আমরা আসলে গতকালকের ঘটনাটি আসলে একদমই অনাকাঙ্ক্ষিত ঘটে গিয়েছে। এটা আসলে আমরা যদিও বলি যে কাউকে আমরা দোষ একপাক্ষিকভাবে দিতে পারি না, এবং আমরা যেটা দেখেছি ভাইয়া যে জনগণের যে বিষয়টা এখানে কিন্তু আরেকটু আমি যদি বলি বিস্তারিতভাবে, যে আমরা দেখেছি যে গতকালকে ঘটনা যখন ঘটে তখন কিন্তু আসলে যেই সকল জনগণ ছিল যারা হেল্প করতে গিয়েছে তার থেকেও কিন্তু সাধারণ পাবলিক বেশি গিয়েছে ভিডিও ধারণ করার জন্য। তো এই বিষয়টা আসলে ওইখানে যে পরিমাণ জনসমাগম ছিল বা এই ঘটনা সামনে আসার পরে, মিডিয়াতে আসার পরে আরো উৎসুক জনতা যারা গিয়েছিলেন, তারা যদি নিজ নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন, হয়তো কিছুটা হলেও ক্ষয়ক্ষতি
যেটা হয়েছে তো হয়েছে, কিন্তু কিছুটা কম হতে পারতো। আমরা কিন্তু দেখেছি অনেকেই সাহায্য করেছে, এবং আমরা আসলে এমনও অনেককেই দেখেছি যে তারা আসলে ওইখানে কেন গিয়েছে সেরকম মানে তার কোনো সঠিক বা সুন্দর কোনো উত্তর তারা দিতে পারেনি। তারা বলছে দেখতে এসেছি। আসলে এই যে আমাদের জায়গা থেকে আমাদের যেই দায়িত্ববোধের জায়গাটা আসলে এখানে কতটুকু কম মনে হচ্ছে আপনার? আসলে এটা আমাদের কি বলবো যে নিচু মন মানসিকতার আসলে বিষয়। আমাদের নৈতিকতা বা আমাদের মূল্যবোধটা আসলে এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আপনি যেমনটি বলছিলেন যে আমরা সাহায্যের হাত না বাড়িয়ে দিয়ে হয়তো আমাদের ভিউজ বাড়ানোর জন্য হয়তো ভিডিও করছি, এটা আসলে অনাকাঙ্ক্ষিত। আবার এখানে আরেকটা বিষয় যদি আমি অ্যাড করি, আপনি খেয়াল করে দেখবেন যে সোশ্যাল মিডিয়া সহ মূল গণমাধ্যমে এসেছে যে একটা 60-70 বা 40-50 টাকার পানি 600 টাকা পর্যন্ত দাবি করছে, এবং আমাদের যে রিক্সাওয়ালা ভাইরা রয়েছেন, সিএনজি ওয়ালা ভাইরা রয়েছেন, তারা একদম সুযোগের সদ্ব্যবহার করে হয়তো 100 টাকার ভাড়া, যেখানে হয়তো ভাড়াই নেওয়া উচিত ছিল না মানবিক দিক থেকে, সেখানে 100 টাকার ভাড়া তারা 1000 টাকা পর্যন্ত দাবি করছে। এটা কি আসলে আমরা মানুষ হিসেবে মানে করতে পারি? আপনার কি মনে হয়? এমনটা আসলে প্রশ্ন কিন্তু থেকেই যায়, যেটা আপনি বললেন যে এই ঘটনাগুলো আমি আসলে সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এবং এটা আসলে অনেক বেশি আসলে কষ্টদায়ক। আমরা আসলে মানুষ হিসেবে, বাঙালি হিসেবে, যেখানে আসলে আমাদের উচিত ছিল সকলকে আসলে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, যেখানে আসলে ফুলের মতো বাচ্চারা আর্তনাদ করছে, চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বলছে। এবং আমি একটা ভিডিওতে দেখেছি, এটা আমার খুবই খারাপ লেগেছে ভাইয়া, যে একটা শিশু, সে তার পুরো শরীর আসলে চামড়া ঝলসে গিয়েছে, মানে সে কিভাবে যে দৌড়াচ্ছে, সেখানে সবাই দাঁড়িয়ে আছে, হা করে তাকিয়ে আছে। ওখানে আসলে তাকে ধরার মতো, তাকে সাহায্য করার মতো লোক নেই, কিন্তু সেটা কিন্তু ভিডিও ধারণ করা হচ্ছে, এবং সেই ভিডিওগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, এবং কোটি কোটি ভিউ হচ্ছে সেখানে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে যত মানুষ ভিডিও করছে তার মধ্যে থেকে একজন যদি এগিয়ে আসতো, তাহলে হয়তো ওই ছোট্ট শিশুটি, ছোট্ট ফুলটি আজকে হয়তো কষ্টটা কিছুটা কম পেত। এবং আমরা কিন্তু দেখেছি, এবং সেই বাচ্চাটি কিন্তু মারাও গিয়েছে। আর যেটা আপনি বলছিলেন ভাইয়া, যে অনেকেই আসলে ভাড়া বাড়িয়ে দিয়েছে, খাবারের দাম বাড়িয়ে দিয়েছে, পানির দাম, আশেপাশে যে দোকানগুলো ছিল ডাবল দাম নিয়েছে। তো আবার আমরা কিছু কিছু বিষয় দেখেছি যে অনেকেই আছে যারা সাহায্য করেছে। আমাদের যেমন নেগেটিভ বিষয়গুলো রয়েছে, পজিটিভ অনেক বিষয় রয়েছে। পজিটিভ দিক বা ইতিবাচকতা না থাকলে তো আসলে আমরা সামনে এগিয়ে যেতে পারতাম না। আমরা যেমনটি আপনি বিভিন্ন ভিডিওতে লক্ষ্য করে দেখবেন যে আমাদের রক্তদাতা ভাই বোনরা যেভাবে এগিয়ে আসছিল। একটা ভিডিওতে এরকম দেখাচ্ছিল যে মাইলস্টোন কলেজের বাস, আমরা ছুটির সময়, অফিস ছুটির সময় যেরকম ভিড় হয় বাসে ওঠার জন্য, এরকম ভিড় হয়ে গেছে, এবং ওখানে সবাই ছিল যে রক্ত দেওয়ার জন্য। তারা ওই বাসে করে আমাদের ঢাকা মেডিকেল, বার্ন ইউনিট, এগুলাতে হচ্ছে মুভ করার জন্য বাসে উঠতে আগ্রহী ছিল আর কি। আমরা কিন্তু মানে একটা বিষয় দেখেছি, মানে যেটা আমার খুবই ভালো লেগেছে, যে আমি দেখলাম যে একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি এসে সে বলছে যে আমি আসলে একটু রক্ত দিতে চাই, কারণ আমি আসলে গত জুলাইয়ের আন্দোলনে হয়তো আমার কোনো ভূমিকা ছিল না, আমি কোনো কিছু করতে পারিনি দেশের জন্য, কিন্তু আমি এই শিশুগুলোর জন্য কিছু একটা করতে চাই, আমাকে একটু রক্ত দেওয়ার সুযোগ করে দিন। এই যে তাদের যে বড় হৃদয়ের বা মানবিকতার যে পরিচয় তারা দিয়েছে, এটা কিন্তু সারা জীবন, মানে এটা আসলে যুগের পর যুগ এই বিষয়গুলো রয়ে যাবে। মানবিকতা রয়েছে বলে আজও পৃথিবী কিছুটা হলেও সুন্দর, বা পৃথিবীতে আমরা হচ্ছে আশেপাশের মানুষজনের সাথে একসাথে চলে ফিরে জীবন ধারণ করতে পারছি। কিন্তু সেই জায়গা থেকে আমাদের জীবনকে কিংবা আমাদের বর্তমান এই বাংলাদেশ কিন্তু আরো উন্নত, আরো যুগোপযোগী করা সম্ভব। কিন্তু যেখানে আমরা 2025-এ এসে আমরা যেটাকে বলি ডিজিটাল বাংলাদেশ, তো সেই ডিজিটাল বাংলাদেশে আসলে এত বছর আগের একটা প্লেন আকাশে ওড়া, এটা নিয়ে আসলে সত্যি মানে দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে কিছুই বলার থাকে না। ডিজিটাল বাংলাদেশের পাশাপাশি এআই চলে এসেছে, তো আমরা কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেও কিন্তু আমরা এই প্রশিক্ষণ কার্যক্রম দিতে পারি। আমরা যদি পার্শ্ববর্তী দেশ ও উন্নত দেশে লক্ষ্য করে থাকি, দেখবো যে তারা কিন্তু সিমুলেশন, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে হচ্ছে আপনার এই ভার্চুয়াল রিয়েলিটি, এই মানে উন্নত অনেক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিন্তু প্রশিক্ষণগুলো দিচ্ছেন। এবং এই প্রশিক্ষণ কিন্তু চাইলে অনেক এই জনসমাগমপূর্ণ এলাকায় না হয়ে, এটা কিন্তু আমাদের এই যে অপ্রত্যন্ত গ্রাম অঞ্চল রয়েছে, আমাদের এত বড় বঙ্গোপসাগর রয়েছে, এই সব এলাকাকে দেওয়া সম্ভব বলে কি আপনার মনে হয় না? ঠিক বলেছেন, মানে আমি আসলে এটাই বলছিলাম যে
যেখানে আসলে আপনার মাইলস্টোন কলেজটা অবস্থিত, মানে এমন একটা জায়গায় যেখানে আমরা জানি যে এখানে এয়ারপোর্ট, এখানে সবসময় আমাদের এবং এয়ারপোর্টের রানওয়ে কিন্তু খুবই নিকটে নিকটে। তো এত রিস্ক যেই জায়গাটা আমরা বুঝতে পারছি, এবং এটা কিন্তু আমরা জেনেছি যে এখানে কিন্তু মাইলস্টোন স্কুলটা যেখানে প্রতিষ্ঠিত যেই স্থানে, এটা আসলে রাজুক থেকেও নিষিদ্ধ ছিল, বা তাদেরকে হয়তো কিছু অনেকবার বলা হয়েছে যে এই জায়গায় যেন এটা না রাখে। এটা খুবই স্বাভাবিক, কারণ হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমার শিক্ষক, অভিভাবক, আমার শিক্ষার্থী প্রায় 3টা পক্ষ এখানে জড়িত। আমার প্রত্যেকটা দিন এখানে হচ্ছে অনেক লোকসমাগম হবে। হ্যাঁ, তো এক রানওয়ের এত নিকট একটা সেন্সিটিভ একটা এরিয়ায় বা সংরক্ষিত একটা এরিয়ার মধ্যে এই ধরনের এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই যুক্তিসঙ্গত না স্থাপন করা। জি জি। এবং আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছিলাম, যেটা হচ্ছে যে ছাত্রদের যে আন্দোলনটা শুরু হয়েছে আজকে থেকে, আমরা আজকে সকাল থেকে দেখলাম যে অনেক বেশি ছাত্ররা মানে হচ্ছে আন্দোলনের যে বিষয়টা তারা বিক্ষোভ করছে বা আন্দোলন করছে। তো এই বিষয়টি নিয়ে আপনি দেখেছেন কিনা বা আপনার চোখে? হ্যাঁ, অবশ্যই। এটা আসলে এখন এই নিউজ ছাড়া তো আর কোনো কিছু চোখে পড়ে না। আর মানে নিউজ দেখাটা আসলে অনেক মানে হৃদয় বিদারক, কষ্টকর বিষয় হয়ে গিয়েছে আসলে। মানে ফেসবুকে স্ক্রল করার সাথে সাথে চোখের পানি পড়ে যায়, এমন একটা অবস্থা আর কি। তো ছাত্রদের যে আন্দোলন বা প্রতিবাদ, এটা অবশ্যই আমি যুক্তিসঙ্গত মনে করি। তার কারণ হচ্ছে এইচএসসির বিষয়টা যদি আমি বলে থাকি, যে এই যে এইচএসসি পরীক্ষাটা আপনার স্থগিত করা হলো রাত্রে 9টা-10টার দিকে, আপনার প্রথম সারির বা আমাদের যে কলেজগুলো রয়েছে, নটরডেম, ঢাকা রেসিডেন্সিয়াল, হলিক্রস, ওরা যখন বিবৃতি দিল যে আমরা পরীক্ষা বয়কট করব, এর পরবর্তীতে যে রাত্রে 2:30টার সময় আমরা প্রজ্ঞাপন পেলাম। তো এই প্রজ্ঞাপনটা আমরা যদি মানে শিক্ষার্থীরা বয়কট করার আগে আমাদের হচ্ছে সিনিয়র যারা হচ্ছে এই অবস্থানে রয়েছে, নীতি নির্ধারণ পর্যায়ে রয়েছে, যারা উপরের চেয়ারে বসে আছেন, আমরা যেটা বলি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে এত দেরি কেন? মানে এই মানে ছাত্রদের পক্ষ থেকে বয়কটের আগে নীতি নির্ধারকদের পক্ষ থেকে যদি ডিসিশনটা আগে আসতো, এটা কি মানে বেশি যুক্তিসঙ্গত বলে আপনার কাছে মনে হয় না? সেটাই। এখন সব যদি আসলে আমরা জনগণরাই সব ডিসিশন দেই, তাহলে আসলে আমরা তাদেরকে চেয়ারে কেন বসালাম? যদি আমরাই সব করতে পারি, আমরাই যদি আসলে বলতে পারি এটা করতে হবে বা আমাদেরই আন্দোলন করতে হয়, আমাদেরই জানাতে হয়, তো এখানে তো আমাদের সাধারণ মানুষদের একটা প্রশ্ন থেকেই যায়। আপনি যদি চিন্তা করেন যে এই যে ফুলের মতো ছোট ছোট শিশুরা আহত নিহত হচ্ছে, এখন এই রক্তের উপর পা দিয়ে এই মানে একদিনের ব্যবধানে ওইখানে আমার মাইলস্টোন কলেজেরও তো অনেক শিক্ষার্থী রয়েছে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে। তো তাদের জন্য তো এটা আসলে একটা মর্মাহত বিষয়। মানে মানবিক দিক বিবেচনা করেও তাদের কি আসলে মানে ভালো একটা পরীক্ষা দেওয়া সম্ভব? এটা আসলে আমরা শুধু স্টুডেন্ট বলতে সবাই তো একটা মানে ট্রমার মধ্যে দিয়ে আছে, এবং এটা শুধু আমি আপনি না, এটা পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই দুঃখ প্রকাশ করেছে। এবং আমাদের আসলে আমাদের যে প্রশ্নটা, এবং সোশ্যাল মিডিয়াতে আসলে যেই জিনিসগুলো দেখছি বর্তমানে, মানে প্রশ্ন হচ্ছে একটা, যে সবকিছু হচ্ছে কিন্তু এত সাজানো গোছানো ভাবে কেন? মানে সবকিছু কেমন যেন মানে নাটক মনে হয় এখন, যেগুলো আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে দেখছি, যে একটা নিউজ দেখছি, একটু পরে দেখছি যে না, নিউজটা আসলে অন্যরকম, আবার দেখছি যে না, একজনে একভাবে বলছে, আবার বিভ্রান্তকর নিউজও কিন্তু দেখবেন যে প্রকাশ হচ্ছে। যেমন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে অ্যানোনিমাস পেজ থেকে পূর্বে একটা পোস্ট দেওয়া হচ্ছে যে এরকম অ্যাটাক হতে পারে। এখন এগুলা কি আসলে কাকতালীয় নাকি হচ্ছে এর পিছনে বড় কোনো মাস্টারমাইন্ড আছে? এটার বিষয়ে আপনি কি বলবেন? এটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যায়। মানে এরকম অনেক প্রশ্ন আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, অনেকেই অনেক পেজে এগুলো হচ্ছে বলছে যে এটার পিছনে কি কোনো মাস্টারমাইন্ড রয়েছে কিনা, কেন এমনটা হলো। আমরা 1-2 দিন আগেই জানলাম যে বাংলাদেশে এমন একটা প্রবলেম হবে বা এরকম কোনো শিক্ষার্থীদের উপর কোনো ঝুঁকি আসতে পারে বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো ঠিক 1 থেকে 2 দিন পরেই কেন এমন একটা ঘটনা ঘটলো? আমাদের যে এনএসআই রয়েছে, পুলিশ, তারপর হচ্ছে ডিজিএফআই, এরা কি তাহলে সঠিকভাবে কাজ করছে না? মানে এটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। তো এই প্রশ্নগুলো আসলে শুধু আমাদের না, এখানে আমরা যে বিষয়গুলো বলছি এটা আমাদের সাধারণ জনগণের প্রশ্ন। তো আমরা আসলে সাধারণ জনগণের প্রশ্নগুলোই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করছি। তো আমি যেটা বলছিলাম যে ভাইয়া, আমাদের আন্দোলনের যে বিষয়টা ছিলাম, যে ছাত্ররা কিন্তু বর্তমানে আন্দোলন করছে, এবং আমরা কিন্তু
যেটা দেখতে পেয়েছি যে পুলিশ এবং ছাত্রদের মধ্যে এবং সাংবাদিকদের মধ্যেও কিন্তু একটা মারামারির যে বিষয়টা বা হাতাহাতির বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে। এই দূরত্বটা কিন্তু আসলে কাম্য না, কারণ আমরা যদি বলি যে পুলিশ জনগণের বন্ধু, কিন্তু এখানে যদি দূরত্ব সৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু মানে একটা আপনি দাবি আদায় করবেন, যৌক্তিক দাবি আদায় করবেন বা কোনো কিছু একটা যৌক্তিক জিনিস, এটা যদি বারবার আন্দোলনের মাধ্যমে আদায় করা লাগে, এটা কিন্তু একটা ব্যাড প্র্যাকটিস। এখন দেখা যাবে তাহলে তারা সব সময় চিন্তা করবে যে আমাদের কোনো কিছু পেতে হলে আমাদের আন্দোলন করতে হবে। তো আসলে মানে আমরা স্টুডেন্ট যারা রয়েছে তারা পড়াশোনা মানে যেখানে আসলে আমাদের চিন্তা ভাবনা থাকা প্রয়োজন ছিল যে আমাদের দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, তো গত আসলে আমরা 1 থেকে 1.5 বছর যাবত শুধু এই আন্দোলনের যে বিষয়টা এটাই কিন্তু বেশি লক্ষ্য করছি। ভাইয়া ছোট্ট একটি বিরতিতে যেতে চাচ্ছি যদি বলেন। জি অবশ্যই। দর্শক আমরা আসলে ছোট্ট একটি বিরতিতে যেতে চাচ্ছি, কোথাও যাবেন না, থাকবেন আমাদের সাথে। আমরা চেষ্টা করছি মাইলস্টোন কলেজের মর্মান্তিক ঘটনা নিয়ে পুরো বিষয়টি তুলে ধরার জন্য আপনাদের উদ্দেশ্যে। সবাই আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি বিরতির পর। একজন সফল সংবাদ উপস্থাপক হতে গেলে অবশ্যই আপনাকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষেত্রে সেরা ইনস্টিটিউট থেকে দক্ষ প্রশিক্ষণ নিতে হবে আপনাকে। নিউজরুম, স্টুডিও কিংবা মাঠ পর্যায়ের প্রশিক্ষণ সবই থাকছে একটি কোর্সে। আজকে আমার অসাধারণ একটি ব্যাচের সাথে পরিচয় হয়েছে, যাদের কাছ থেকে আমি নিজেই অনেক কিছু শেখার চেষ্টা করেছি এবং তারা অত্যন্ত মেধাবী এবং আমার কাছে মনে হচ্ছে তাদের এই যে মেধাটা সেটি যদি তারা চর্চা করেন তাহলে তাদের জন্য অনেক দূরে যাবার সুযোগ রয়েছে। আমার ধারণা তারা সেই চর্চাটা অব্যাহত রাখবেন এবং চর্চার মাধ্যমে নিজেকে শানিত করে তারা নিজেদেরকে আসলে এগিয়ে নিয়ে যাবেন। আমরা আছি মাস্টার মিডিয়াতে, আপনিও আসুন, দেখা হবে। মাস্টার মিডিয়া। দর্শক ফিরে আসলাম বিরতির পর। আমরা ছিলাম মর্মান্তিক ঘটনাতে, মাইলস্টোনের যে মর্মান্তিক ঘটনা সেটা নিয়ে আলোচনা করছিলাম। তো চলে যাই আবার ভাইয়ার কাছে আলোচনায়। তো ভাইয়া যেটা বলছিলাম আমরা যে এখানে আমরা কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি যে আমাদের একটি রুল জারি হয়েছে যে যারা নিহত হয়েছে বা আহত হয়েছে তাদেরকে, যারা নিহত হয়েছে তাদেরকে 5 কোটি এবং যারা আহত হয়েছে তাদেরকে 1 কোটি টাকা করে দেয়া হবে। তো এই যে টাকা দেওয়ার বিষয়টা, এটা আসলে সাধারণ যাদের ছেলে মেয়ে মারা গেছে বা যার কোল খালি হয়েছে তাদের জন্য আসলে এই টাকার বিষয়টা আসা, এটা আসলে আপনার কাছে কি মনে হচ্ছে ভাইয়া? এটা আসলে আমাদের জীবনের মূল্য তো টাকা দিয়ে কখনোই পূরণ করা সম্ভব না। আর আপনি আরেকটা বিষয় যদি খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু আমার প্রায় 99% সবাই হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, তারপর হচ্ছে একজন শিক্ষিকাও রয়েছেন এবং আনুষঙ্গিক এই প্রতিষ্ঠানের সাথে জড়িত। তো এখানে কিন্তু আসলে আমাদের খুব হতদরিদ্র বা এরকম কোনো মানুষ নেই যে আসলে তারা এই টাকাটা দিয়ে জীবিকা নির্বাহ করবে। বা আপনি যদি ভিডিওগুলো খেয়াল করেন যে আমাদের এই শিক্ষার্থীদের বাবা মা মানে কান্না করছে, একজন বাবা কান্না করছে, তার 3 জন হচ্ছে ছেলে মেয়ে তারা হচ্ছে এই ঘটনায় হচ্ছে শিকার, মর্মাহত। তারপরে হচ্ছে অনেক মা আর্তনাদ করছিল যে তার মেয়ে আজকে হচ্ছে স্কুলে যেতে চাচ্ছিল না, বলছে যে ঝড় হবে, সে জোর করে পাঠিয়েছে। এই মার কাছে কি আপনি 5 কোটি টাকা দিয়ে এই উত্তর পাবেন কখনো?
এবং আমরা অনেক গার্ডিয়ান যারা ছিল আমরা দেখেছি যে যেহেতু ছুটির সময় এই ঘটনা ঘটেছে, অনেক গার্ডিয়ান মারা গেছে। তো সেক্ষেত্রে আসলে আমরা যেটা দেখেছি যে যে টাকার বিষয়টা, এটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে মানে অনেক বেশি সমালোচনা আমরা দেখতে পাচ্ছি, অনেক মাধ্যম থেকে আসলে সমালোচনার ঝড় যেটা। এটা কি এরকম করা যেত না যে এই যে টাকাটা আমি খরচ করতেছি, যে খরচ করছে আপনার এই পরিবারের পিছনে বা যারা নিহত আহত হয়েছেন, এইটার পরিবর্তে আমাদের কোনো উল্লেখযোগ্য সংস্কার করা যেত না? যে আমরা যে বিমান ক্র্যাশ হলো, এই বিমানের পিছনে উন্নয়নের দিকে, কিংবা এই যে স্থাপনাগুলো নির্মাণ করা হয়, কিংবা আমাদের যে ফায়ার সার্ভিসের যে দুর্যোগ ব্যবস্থাপনা সিস্টেম, এগুলা আপগ্রেড করার জন্য কি এগুলা ব্যয় করলে আরো বেশি মানে ভবিষ্যতে এইসব আমরা সমস্যার সম্মুখীন হতাম না? আপনার কি মনে হয়? আমি আপনার সাথে একদমই একমত। মানে যেখানে আসলে জীবনের মূল্য এখন টাকা দিয়ে করা হচ্ছে, সেখানে কেন আসলে প্রযুক্তি উন্নয়ন করা হচ্ছে না? যদি আজকে আমাদের বাংলাদেশের প্রযুক্তি উন্নত থাকতো, আসলে হয়তো আমাদের আজকে এই দিন দেখতে হতো না। তো সেক্ষেত্রে আসলে টাকার বিষয়টা যেটা আপনি বললেন যে মাত্র মাইলস্টোনে যারা পড়াশোনা করছে তারা কিন্তু মধ্যবিত্ত বা উচ্চবিত্ত, যেটা বলছিলাম, তো তাদের আসলে টাকা কেউ তো গিয়ে বলেনি যে আমাদেরকে টাকা দাও। এখন তাদের প্রয়োজন সহযোগিতা, এখন তাদের প্রয়োজন তাদের সন্তানের সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা, তাদের আসলে যেটা প্রয়োজন যে মানসিকভাবে যে সাপোর্টটা, সেই সাপোর্টটা আসলে দেওয়া প্রয়োজন। এখানে আসলে টাকার বিষয়টা না হয় আমরা পরেই নিয়ে আসতাম। টাকাটা যদি আপনি মানে এই প্রযুক্তির খাতে ব্যবহার করা যেত কি না, যেটা আপনি বলছিলেন যে আমাদের ফায়ার সার্ভিসের যে আগুন নির্বাপন ব্যবস্থা, এটাও কিন্তু আমরা ওই যে অনেকটা অ্যানালগ পদ্ধতি বলতে পারি। আজকে এই যে এআই এর যুগে, তারপরে হচ্ছে আপনার এই এত উন্নত প্রযুক্তির যুগে আপনি খেয়াল করে দেখবেন যে ড্রোনের মাধ্যমে কিন্তু আমার আগুন নির্বাপনের ব্যবস্থা রয়েছে। তাহলে এই যে এত এত টাকা আমরা এই খাতেও কিন্তু তাহলে ব্যয় করে এই জিনিসগুলোকে হচ্ছে সহজ বা উন্নত করতে পারে। কিন্তু এই পদক্ষেপগুলো মানে এই ঘটনার পর এই ধরনের কোনো পদক্ষেপ কেন নেওয়া হলো না? মানে এই ধরনের পদক্ষেপ না নিয়ে কেন আসলে তাদের টাকা অনুদানের যে বিষয়টা বা টাকা দেওয়ার যে বিষয়টা, এটা কেন চলে আসলো? সাধারণ জনগণের কিন্তু এই একটাই প্রশ্ন, যেটা আমরা এখন সোশ্যাল মিডিয়াতে দেখছি, যে টাকার বিষয়টি কেন আসলো। এটা আসলে প্রশ্ন থেকেই যায় আমাদের যারা উপরের কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাছে। আর আপনি খেয়াল করে দেখবেন যে আসলে মানে সবাই কিন্তু টাকার জন্য কাজ করে না। আমাদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মহান শিক্ষিকা মেহেরিন চৌধুরী, ওনার কথা যদি আপনি চিন্তা করেন যে উনি নিজের জীবনের বিনিময়ে আজকে প্রায় 20 জন আমাদের শিশু শিক্ষার্থীদের জীবন কিন্তু বাঁচিয়েছে। এটা কিন্তু আপনি কখনোই মানে কোটি কোটি টাকা দিয়ে কিন্তু মূল্যায়ন করতে পারবেন না। এবং তার কিন্তু প্রায় 80% পুড়ে গেছে। আমরা যেটা দেখেছি যে একজন শিক্ষকের আসলে কি ধরনের মানে পরিচয় সে দিয়েছে, যে একজন শিক্ষক কিন্তু শুধু শেখান না, তিনি কিন্তু আমাদের বাবা মা, তিনি আমাদের গার্ডিয়ান, এবং তিনি তার জীবন দিয়ে কিন্তু এই পরিচয়টা কিন্তু দিয়ে গেছে আমাদের সকলের উদ্দেশ্যে। এবং তার মতো আসলে শিক্ষক বাংলাদেশে আমরা পেয়ে বা আমাদের পৃথিবীতে এরকম শিক্ষকের কিন্তু অনেক দরকার। এবং আপনি দেখেন যে কে না চায় নিজের জীবন বাঁচাতে, তো সেই জায়গায় যেখানে তার শরীর ঝলসে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, সেখানে কিন্তু একবার সে চাইলেই কিন্তু দরজা দিয়ে বের হয়ে যেতে পারতো। প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের কথা আপনি যদি শুনে থাকেন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে, যে ওখানে শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু একটা বেশ সাহস দিয়ে গেছেন, এবং শিক্ষার্থীরাও বলছেন যে ম্যাডাম আপনি চলে যান বা আসেন। ওই জায়গায় থেকে সাড়া না দিয়ে তিনি কিন্তু শিক্ষার্থীদের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, এবং এই যে একটা মানসিক শক্তি প্রদান করেছেন একটা সেন্সিটিভ একটা মুহূর্তে, এটা কিন্তু আসলে অনেক বিরল। এবং তিনি কিন্তু বলেছেন যে তোমরা যাও, আমি আছি, আমি আছি। এই যে আমি আছি, এই যে একটা ভরসার জায়গা, মানে এই ভরসাটাই আসলে মানে আমাদের খুবই দরকার, মানসিক শক্তি দেয়, বিশাল শক্তি দেয়। তো যদিও এখানে সবাই শিশু ছিল, এবং শিশুগুলো হয়তো বেঁচে আছে শুধুমাত্র আমাদের যে শিক্ষিকা ছিলেন তার জন্য। এবং আমরা কিন্তু আরেকটা ঘটনা দেখেছি ভাইয়া সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে যে যেটা খুবই বেশি ভাইরাল হচ্ছে, যে একজন বন্ধু আরেকজন বন্ধু হয়তো ভিতরে দগ্ধ অবস্থায় পুড়ে গেছে শরীর, হয়তো সে বাঁচবে না। তো ওখানে যারা ফায়ার সার্ভিসের যারা লোক ছিলেন তারা হয়তো তাকে বলছে যে তাকে তাদেরকে বলছিল যে হ্যাঁ দেখছিলাম যে তারা কিন্তু আটকানোর চেষ্টা করছিল যে মানে ওই ঘটনাস্থলে যাতে না যায়, সে কিন্তু সেই বাধা ডিঙিয়ে একদম ঘটনাস্থলে গিয়ে তার বন্ধুকে কিন্তু শেষ পর্যন্ত নিয়ে এসেছে।
তো এই যে সে নিয়ে এসেছে, তো এখানে কিন্তু যারা ফায়ার সার্ভিসের লোক ছিল তারা কিন্তু বলেছে তাকে যে আমরা তো বলেছি ও বেঁচে নেই বা ও বাঁচবে না, তাহলে তুমি কেন তোমার জীবনের ঝুঁকি নিয়ে বা তুমি কেন তাকে নিয়ে আসলে। তো সেখানে সেই ছোট্ট শিশুটি কিন্তু বলছিল যে এটা খুব বেশি দরকার ছিল, কারণ ও যখন ভিতরে গিয়েছে বা সে যখন ভিতরে গিয়েছে তখন তার বন্ধু জীবিত ছিল। সে বলছিল যে স্যার আমি যখন ভিতরে গিয়েছি আমার বন্ধু জীবিত ছিল, আমার দিকে হেসে দিয়ে সে বলেছে যে আমি জানতাম তুমি আসবে। এই যে আমি জানতাম তুমি আসবে, কতটা বিশ্বাস, কতটা অপেক্ষা এই কথাটুকুর এবং মধ্যে। এই বন্ধুত্বটা আসলে কি পরিমাণ গাঢ় হলে এই মানসিক শক্তিটা আসে ওই রকম একটা চরম মুহূর্তে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এবং এই অল্প বয়সে শিশুর মধ্যে যে বন্ধুত্বের একটা আত্মার সম্পর্ক, এটা কিন্তু আসলে মানে একজন মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের আসলে থাকা উচিত। এবং এই ছোট শিশুটা আসলে আমাদের আজকে অনেক কিছু শিখিয়ে গেল, যে আসলে কিভাবে নিজের কাছের মানুষদেরকে প্রোটেক্ট করতে হয়, শেষ অবধি কিভাবে পাশে থাকতে হয়। আমরা কিন্তু চাইলে ছোট শিশুর কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, কি বলেন? অবশ্যই। এবং মানে বন্ধুত্বের একটা সংজ্ঞা সে তৈরি করে দিয়ে গিয়েছে এই তার উদাহরণের মাধ্যমে, তার যে কার্যক্রম সেটার মাধ্যমে। দর্শক, আমরা কিন্তু আসলে অনেক কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, আজকে অনেক কিছুই বলার চেষ্টা করেছি। আমরা জানি না আসলে আমরা কতটুকু তুলে ধরতে পেরেছি। আমরা আসলে যতটুকু দেখেছি বা যতটুকু আমাদের মধ্যে জানা ছিল ততটুকু নিয়ে আমরা আজকে আলোচনা করতে চেয়েছি। এবং প্রতিটা বিষয় কিন্তু আসলে যদি আমরা একটু সুন্দরভাবে চিন্তা করি বা একটু মনোযোগ দিয়ে ভাবি যে আমাদের দেশ আসলে কোথায় যাচ্ছে, দেশের মানুষগুলো আসলে কতটুকু সুরক্ষিত, দিন শেষে আসলে আমরা কতটুকু সেফ। হ্যাঁ, তো আমরা আসলে দেখা যায় যে এখন গাড়িতে উঠবো, সেখানেও মৃত্যু, রোড অ্যাক্সিডেন্ট, মানে মানুষের আসলে ঝুঁকিটা এত বেড়ে গেছে যে মানে মানুষের মৃত্যুটা খুব সহজ হয়ে গেছে। প্রতিটা মিনিট মানুষ আসলে আতঙ্কে থাকে যে কখন কি হয়ে যায়। আপনি যদি খেয়াল করে দেখেন যে গাড়ির কথা যেটা বলছিলেন, মানুষের ওইটার মধ্যে একটা ভয় থাকে যে অ্যাক্সিডেন্ট হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান কিংবা মসজিদ মন্দির, এগুলোকে আমরা কিন্তু খুব নিরাপদ স্থান হিসেবে চিন্তা করি। এখন কোন পিতা মাতা কি চিন্তা করেছিল যে আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানে তার সন্তানের শেষ দিন হবে? এবং আমরা কিন্তু একটা নিউজ এটাও দেখেছি যে একটা ছেলের 2 দিন সে হচ্ছে স্কুলে যেতে পারেনি, খুবই অসুস্থ ছিল। পরের দিন যেহেতু হচ্ছে আপনার মাইলস্টোনে একটা নিয়ম আছে যে 2 দিন পর পর গ্যাপ দিলে, তৃতীয় দিন যদি গ্যাপ হয় তাহলে অনেক ওখান থেকে অনেক বেশি জরিমানা করা বা অনেক আসতে হবে। তো সেক্ষেত্রে আসলে তার মা বাবা খুবই বকাঝকা করে তাকে স্কুলে পাঠিয়েছে। তো ওই দিনই সেই মর্মান্তিক ঘটনা, তার বাবা মা আসলে আর্তনাদ করে একটা কথাই বলছিল যে কেন আমি আমার সন্তানকে স্কুলে পাঠালাম, সন্তানের কথাটা কেন শুনলো না। এই যে সবার একটা, আপনি যদি চিন্তা করেন আসলে একটা প্রাণ কিন্তু আসলে যায়নি। এই যে শিশুটি, মানে বাবার কাঁধে সন্তানের যে লাশ, আপনি একটা শিশু যাওয়া মানে কিন্তু পুরো পরিবার একদম বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এই যে পিতা মাতা, তারা কিভাবে বাকি জীবন পার করবে? পুরো পরিবার, মানে হাজার হাজার পরিবার কিন্তু এখানে আসলে বিধ্বস্ত হয়ে গেছে বিমান বিধ্বস্তের মাধ্যমে। এবং আমরা কিন্তু একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে আমাদের অনেকেই সাধারণ জনতা যারা সাংবাদিকদের অনেক বেশি দায় দিচ্ছেন বা তাদেরকে আসলে দায়বদ্ধতার জায়গা থেকে তাদেরকে প্রশ্ন তুলছেন যে মৃতের যে সংখ্যাটা, এটা নিয়ে আসলে অনেকের মনে প্রশ্ন, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে কেন সংবাদ মাধ্যমগুলোতে এত কম সংখ্যা দেখাচ্ছে মৃতের সংখ্যা, কন্ট্রোভার্সি তৈরি করছে। এবং আপনি মূলধারার গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়াতে খেয়াল করে দেখবেন যে আমরা এরকম অনেক হেডলাইন পাচ্ছি যে মৃতের সংখ্যা কি 200 নাকি 20, 56 নাকি হচ্ছে 26। আসলে এই সংখ্যাটা নিয়ে মানে কনফিউশন তৈরি করা কিন্তু আসলে উচিত না। আর এই কনফিউশন তৈরি হওয়ার অন্য আরেকটা কারণ এরকম কি হতে পারে যে আইডি কার্ড যেটা, এখানে কিন্তু নাম বাদে আর কোনো ইনফরমেশন নেই। তো এইটার কারণে কি সংখ্যাটা কি নির্ধারণ করা যাচ্ছে না? মানে মাইলস্টোনের মতো একটা কলেজে আপনি চিন্তা করেন, মানে যেখানে আসলে আমরা লোকাল কোনো একটা জবে বা ছোটখাটো কোনো সিকিউরিটি গার্ড বলুন বা যে কোনো জায়গায় আমরা প্রতিষ্ঠানের আইডি কার্ডেই কিন্তু আমাদের ব্লাড গ্রুপ বা হচ্ছে ইমার্জেন্সি কন্টাক্ট নাম্বার এরকম কিছু কিন্তু থাকে, কিন্তু সেখানে আমরা লক্ষ্য করলাম তার নাম, ক্লাস এবং রোল ছাড়া কিছুই নেই। তো এই যে শিশুগুলো আজকে আহত হলো, নিহত হলো বা যারা এখনো খুবই ভয়াবহ অবস্থায় আছে, তাদেরকে আমরা আসলে কখন ব্লাড গ্রুপ তাদের চেক করা হবে, এবং আপনি যে শুরুতে যেটা বলছিলেন
যে এই যে আমাদের ব্লাড ডোনাররা উপস্থিত, তারা প্রস্তুত ব্লাড দেওয়ার জন্য, কিন্তু আমি এখন কোন ব্লাড কাকে দিব এটা আমরা জানছি না। তাহলে তো আসলে মানে এটার কারণেও কিন্তু আমরা দেখেছি যে অনেকেই অনেক বাবা মা যারা ছিলেন বা অনেকেই যারা বাবা মাকে খুঁজে পাচ্ছিলেন না বা কোনো গার্ডিয়ান পাচ্ছিলেন না, তো সেক্ষেত্রে তারা আসলে কিভাবে নির্ধারণ করবে যে তাকে কোন ব্লাডটা দেওয়া লাগবে? সেনসিটিভ মুহূর্তে কিন্তু আসলে ব্লাড টেস্ট করার মতো কিন্তু আসলে সুযোগ বা সময়টা নেই। এই ব্লাড গ্রুপ যদি লেখা থাকতো তাহলে কিন্তু অনেক জান বাঁচানো যেত হয়তো আরো আমরা আসলে কিছু ফুলের মতো শিশুদেরকে আমরা হয়তো ফিরিয়ে নিয়ে আসতে পারতাম। বাট এটা হয়তো আসলে আমাদেরই ব্যর্থতা। মানে আপনার কি মনে হয় যে মাইলস্টোনের মতো এত বড় একটা স্কুল বা কলেজ, তো তাদের কর্তৃপক্ষের এখানে আসলে আপনার কি মনে হয় কোনো দায়বদ্ধতা আছে কিনা? এটা অবশ্যই কিছুটা দায়বদ্ধতা হয়তো তাদের নিতেই হবে। পাশাপাশি হচ্ছে এই সংশ্লিষ্ট যারা রয়েছে সরকারের পক্ষ থেকে আমাদের মানে যথাযথ জবাবদিহিতা তদারকির আওতায় আনা উচিত। এবং আমরা যেটা দেখছিলাম ভাইয়া যে সংখ্যাটা কমে যাচ্ছে, হ্যাঁ সংখ্যাটা হচ্ছে, আমরা কিন্তু বারবার সোশ্যাল মিডিয়াতে এটা সব থেকে বেশি ভাইরাল টপিকস যে হচ্ছে কেন ধামাচাপা দেওয়া হচ্ছে বিষয়টা। সবাই বলছে যে এত স্টুডেন্ট, কেন এটা প্রকাশ্যে আনা হচ্ছে না? তো যার কারণে কিন্তু হচ্ছে আমাদের সাংবাদিক যে ভাই বোনেদের সাথে কিন্তু শিক্ষার্থীদের একটা বিরূপ মনোভাব সৃষ্টি হচ্ছে, তাদের সাথে একটা অন্যরকম। পাশাপাশি কিন্তু এই সেনাবাহিনী বলেন বা পুলিশ বলেন, তাদের সাথেও কিন্তু একটা বেশ দূরত্বের সৃষ্টি হচ্ছে, যেটা কিন্তু কখনোই কাম্য নয়। হ্যাঁ, এবং এভাবে কিন্তু হচ্ছে আমাদের প্রশাসনের প্রতি যে বিশ্বাসটা সাধারণ জনগণের, সেটা কিন্তু কমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে মানে এই বিষয়গুলো আসলে আমার মনে হচ্ছে যে একটু এগুলোকে সামনে তুলে ধরা বা এই বিষয়গুলো নিয়ে কাজ করা, স্বচ্ছতা থাকা উচিত। হ্যাঁ, যে পরিষ্কার এখানে আসলে কেন এই প্রশ্নগুলো আসবেই বা কেন। এবং আমরা কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখেছি যে কিছু শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছে যে অনেকেই বলছে যে রাতের বেলা হয়তো অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে যাওয়া হচ্ছে বা হয়তো ধামাচাপা দেওয়ার জন্য। তো এটা ভাইরাল ভিডিও আমরা ফেসবুক সহ ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছে যে যারা ওখানে হোস্টেলগুলোতে আছে তাদেরকে নামতে দেওয়া হচ্ছে না বা তাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না। তো এই বিষয়গুলো কেন হচ্ছে বা এইগুলো কেন আসছে? মানে এখন যেখানে আসলে আমাদের পুরো দেশ স্তব্ধ হয়ে আছে, যেখানে আসলে সবাই বলার ভাষা হারিয়ে ফেলেছে, তো এইরকম একটা সময় কেন এই বিষয়গুলো মানে আসছে? মানে এবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে রানা প্লাজার কিন্তু একটা বিষয় এখানে কিন্তু ফুটে এসেছে যে রানা প্লাজায় যখন ঘটনাটা ঘটেছিল তখন যে এরকমটা আমরা দেখেছি যে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল, এখনো হয়তো এমনটাই চলছে, বাট সেটাও পারেনি, এটাও পারবে না, এমন কিছু বিষয় কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন গ্রুপ বা পেজের ভিডিওগুলোতে আমরা দেখতে পাচ্ছি। তো আসলে ভাই এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার কি কিছু বলার আছে কিনা? এগুলো আসলে কখনোই কাম্য নয়। আর এই বিষয়গুলা যেহেতু খুব সেনসিটিভ ইস্যু, আমাদের এখন বর্তমানে আসলে উচিত যে যারা আহত হয়েছে তাদেরকে পুনর্বাসনের দিকে হচ্ছে চেষ্টা করা এবং নিহত যারা হয়েছে তাদের পরিবারকে মানসিকভাবে বা আর্থিকভাবে যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে হচ্ছে সাহায্য দেওয়া এবং এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে এইটার জন্য আসলে আমাদের প্রত্যেকের জায়গা থেকে হচ্ছে অবস্থান নেওয়া আর কি। ঠিক বলেছেন। আসলে দেখা যায় কি যে আমরা আমাদের জায়গা থেকে সবাই যদি নিজ নিজ জায়গা থেকে একটু সচেতন হই বা সবাই, এই যে আজকে এমন একটা মর্মান্তিক ঘটনা হওয়ার পরে কিন্তু এই প্রশ্নগুলো আমাদের মনে এসেছে যে কেন আইডি কার্ডে গ্রুপ নেই। এটা কিন্তু হয়ে আসছে, এটা কিন্তু আমরা দেখছি, আমার সন্তানরাই পড়ছে, কিন্তু তখন কিন্তু এটা আমাদের নজরে ছিল না। বা এই যে যেই প্লেনটা দিয়ে প্রশিক্ষণটা চলছে, এটা হয়তো গতকালকে দুর্ঘটনা না হলে হয়তো এই প্লেন দিয়ে আরো অনেক প্রশিক্ষণ হতো যতদিন পর্যন্ত হয়তো দুর্ঘটনা না ঘটতো। তো আমরা আসলে যেটা হয় যে আমরা অপেক্ষা করি যে কিছু হোক, তারপরে দেখা যাবে। এবং রাজুকের যে বিষয়টা রাজুক থেকে যেটা আর কি বলা হয়েছিল বা নিষিদ্ধ, আমরা যেটা জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মাইলস্টোন কলেজ নিষিদ্ধ বা ওই জায়গায় মানে পরিচালনা করা যাবে না, তারপরেও তারা যেটা বলেছিল কোনো সমস্যা তো হয়নি। আপনি যে বিষয়গুলো বলছিলেন এবং এইগুলোর প্রেক্ষিতে দর্শক বা হচ্ছে আপনার জনগণ যারা রয়েছেন, জনগণের মধ্যে কিন্তু একটা সংশয়ের সৃষ্টি হয়েছে যে আমরা আলোচনা করছি, দু একদিন আলোচনা হবে, এরপরে কিন্তু আবার বিষয়গুলো বন্ধ হয়ে যাবে, এটা কোনো সমাধান হবে না। কিন্তু এই সমাধানটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার, কারণ এই আলোচনা আসলে আমাদের কারোরই কাম্য নয়। এই ঘটনা আমরা আসলে কেউই দেখতে চাই না। আমরা আসলে এই বিষয় নিয়ে আমরা তো আসলে কখনোই চাই না যে এমন কোনো ঘটনা ঘটুক এবং মানে
কোনো মায়ের কোল খালি হোক, এটা আসলে আমরা হয়তো আলোচনা করছি, আমরা বলছি, কিন্তু আসলে এটা তারাই ফিল করতে পারবে যাদের সন্তানরা আজকে মানে পৃথিবীর মায়া ত্যাগ করে মানে চলে গেছেন। আমরা আসলে ছোট ছোট বাচ্চা, এগুলো বলতেও ভালো লাগে না। তো যাই হোক, সবাইকে বলতে চাই যে সবাই সবার জায়গা থেকে সচেতনতা অনেক বেশি আমাদের বৃদ্ধি করা প্রয়োজন। ভাইয়া, একদম শেষ মুহূর্তে চলে এসেছি, শেষ করতে হবে দর্শকদের উদ্দেশ্যে। আপনি আপনার মতো করে যদি বিদায় নেন, আমিও বিদায় নিয়ে নিব। আসলে এই পরিস্থিতিতে আসলে বিদায় নেওয়ার মতো ভাষাও নেই। সর্বশেষ এতটুকুই দাবি বা প্রত্যাশা করব যে আসলে আমরা নিজ নিজ জায়গা থেকে সবাই খুব সচেতন থাকব এবং সংশ্লিষ্ট যারা দায়িত্বরত রয়েছেন তারা নিজ নিজ জায়গা থেকে তাদের কাজ বা স্বচ্ছতা অবলম্বন করবে, যাতে এই ঘটনা আমাদের আর দেখা না লাগে। দর্শক, দেখতে দেখতে সময় একদম শেষ, বিদায় নিতে হবে। তো আজকে আমরা আলোচনা করছিলাম মাইলস্টোনের যে বিষয়টি, মর্মান্তিক ঘটনা নিয়ে। আমরা চেষ্টা করেছি পুরোটা বিষয় ছোট করে হলেও তুলে ধরার জন্য। দর্শক, সবাইকে পরিশেষে একটা কথাই বলতে চাই, সবাই একটু সচেতন হই সবার জায়গা থেকে, সবাই সবার পরিবারকে সময় দেই। আসলে দুর্ঘটনা বলে কয়ে আসে না, মানে যে কোনো সময় ঘটতে পারে, কিন্তু আমরা সবাই সবার নিজ নিজ জায়গা থেকে একটু সচেতনতা বৃদ্ধি করি। এবং পরিশেষে আসলে আমরা যারা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বলুন বা আমাদের উপরের লেভেলে যারা আছেন, আমাদের দেশ পরিচালনার কার্য যারা করছেন, পরিচালনা করছেন, সাধারণ জনগণের হয়ে শুধু একটাই চাওয়া বা সাধারণ জনগণের শুধু একটাই প্রত্যাশা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এবং এরকম মর্মান্তিক ঘটনা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। এই একটা কথা বলেই আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের মাস্টার মিডিয়ার পরিবর্তন শোয়ের সাথে থাকবেন। খোদা হাফেজ।